আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার রাফসান ফ্যামিলি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ছেলে স্কুলে যাবার পর আমি ঘরের কাজ করতে লেগে গেলাম। আসলে ও বাসায় থাকলে ওর দিকে আমার নজর দেওয়া লাগে, সেজন্য কাজ করতে একটি দেরি হয়ে যায়। সেজন্য সে স্কুলে যাবার পর আমি ঘরের কাজ করা শুরু করি। এই যে এখানে দেখছেন একটি ওষুধের বাক্স। আসলে ওষুধ খেতে মাঝে মাঝে মনে থাকে না, সেজন্য আমি এরকম একটা বাক্সের ভিতরে ওষুধ রেখে মাথার কাছে রেখে দিই, যাতে দেখা মাত্রই মনে পড়ে ওষুধ খাবার কথা। নিচের ঘর গুছিয়ে আমি এখানে মাংসটাকে ভিজিয়ে রাখতে আসলাম। আসলে মাংসটাকে ভিজিয়ে না রাখলে এটা ছাড়াতে অনেক সময় নেবে। এখানে আমার হেল্পিং হ্যান্ড কাকি সব কিছুই কুটে বেটে দিচ্ছে, এজন্য আমি ঘরগুলো পরিষ্কার করতে পারছি। এখানে এসে আমি চাদরটাকে ভিজিয়ে রাখছি, গোসল করার সময় ধুয়ে দিব। আমি যদি এটা ভিজিয়ে না রাখি তাহলে দেখা যাচ্ছে এটা পরিষ্কার করতে সময় বেশি লাগবে, আর যদি ভিজিয়ে রাখি তাহলে এটা খুব সহজেই পরিষ্কার করা সম্ভব হবে এবং অল্প সময়ের ভিতরেই পরিষ্কার করা যাবে। আমি এখন উপরের ঘরে চলে আসলাম ঘরটা পরিষ্কার করার জন্য। এখানে এসে দেখি পাখিরা বাসা বাঁধার জন্য ঘরটাকে নোংরা করে রেখেছে। আসলে এখানে তেমন একটা আমাদের থাকা হয় না, সেজন্য পাখিগুলো এসে বাসা বাঁধতে সুবিধা হয়। আসলে এই ঘরে আমরা মাঝে মাঝে থাকি। এই যে দেখেন এইখানে পাখি বাসা বাঁধার জন্য কিভাবে নোংরা করে রেখেছে, সেজন্য এগুলো পরিষ্কার করার জন্য উপরে চলে আসলাম। ওই যে ঝুড়িটা দেখছেন, ওখানেই পাখি বাসা বাঁধতে চাচ্ছে। পরে আমি এসে যখন ঝুড়িটাকে সরিয়ে দিই তখন আর পাখিগুলো বাসা বাঁধতে পারেনি। আসলে প্রথমে ছিল পানির সমস্যা, বৃষ্টির সময় হলেই পানিতে ঘরটা ভরে যায়, আর এখন পাখি এসে যদি নোংরা করে তখন কেমন লাগে। তারপরে ভাবি থাক, তাদের একটা আশ্রয়স্থল হলো, তারা যদি বাসা বেঁধে এখানে থাকতে পারে তাহলে থাক, সমস্যা নেই। আমার কষ্ট হলেও আমি এটা পরিষ্কার করব। উপরের ঘর পরিষ্কার করার পর আমি নিচে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আসলে আমরা একসঙ্গে থাকি তো নিচেই রান্নাবান্না করা হয়। প্রথমে আমি চালটা ধুয়ে ভাত রান্না করার জন্য বসিয়ে দিব। ভাতটা হতে হতে আমার তরকারিও রান্না করা হয়ে যাবে। এইখানে আমি মুসুরির ডাল দিয়ে এবং মুরগির মাংস দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্না করা শুরু করে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো। এরপরে আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এবং সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা দিব, কারণ আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি এবং পেঁয়াজ বাটার পরিমাণটা একটু কমই দিতে হবে। তারপর এটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। যত যাই রান্না করেন না কেন, কষানোর উপরেই কিন্তু রান্নাটা অনেক সুন্দর এবং ভালো হয়। এখন আমি এর ভিতরে প্রয়োজন মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এছাড়া এর ভিতরে ধনিয়ার গুঁড়া, তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিব। তারপর অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু অনেক সময় ধরেই মশলাটাকে কষিয়ে নিয়েছি, কিন্তু অত সময় ধরে আপনাদের ভিডিওটা দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মশলা কষানোর পর এর ভিতরে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নিব। এর ভিতরে কিন্তু প্রথমে পানি দিব না, কারণ মুরগির থেকে অনেক পানি বের হবে। সেই পানি দিয়েই আমি মুরগিটা রান্না করে নিব। ভিডিওর মাঝখানে আপনাদের ছোট্ট একটি দৃশ্য দেখাই। ওই যে আমার ছেলে পুকুর থেকে গোসল করে আসছে। মাশাআল্লাহ, সে সাঁতার জানে, তার জন্য সবাই দোয়া করবেন। এই যে এইখানে আমার কিন্তু মুরগির মাংসের থেকে যেটুকু পানি গলেছে সেটুকু দিয়ে আমি মুরগিটাকে রান্না করে ফেলেছি। এখন এর ভিতরে আমি কিউব করে কেটে রাখা কিছু আলু দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আমি কিন্তু পাশের চুলা আর একটা রান্না করছি, সেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। আলু দিয়ে ছোট মাছটাকে রান্না করছি। একসাথেই আমি দুটো রান্না শেষ করছি। আমি কিন্তু সবসময় এভাবে দুটো চুলায় রান্না করে রান্নাটা শেষ করে ফেলি। এতে সময় আমার কম লাগে রান্না করতে, খুবই তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলি। এখন আমি এই মাংসগুলোর ভিতরে ডাল দিয়ে দিব। আমি ডালগুলো ধুয়ে রেখেছিলাম।
ডালগুলো দিয়ে দেওয়ার পর মাংসের সাথে ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেবার সময় অবশ্যই এটাকে অনবরত নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে দেখা যাচ্ছে নিচে ডাল এবং মাংস একসাথে লেগে পুড়ে যেতে পারে। অনেকে আছে ডালটাকে আগে সিদ্ধ করে রেখে তারপরে মাংসর ভিতরে ঢেলে দেয়। আমিও আগে এইভাবেই রান্তাম, ডাল সিদ্ধ করে তারপরে মাংসের ভিতরে দিয়ে দিতাম, কিন্তু এখন এইভাবে রান্না করলেও ডালটা অতি সহজেই সেদ্ধ হয়ে যায়। এখন আমি এর ভিতরে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। এটা যখন বলক উঠবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক উঠার আগে যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে বলক উঠে ঢাকনাতে সব মশলা লেগে যায়। সেজন্য বলক ওঠার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াই উচিত। পাশের চুলায় আমি যে ছোট মাছের চচ্চড়িটা করছিলাম সেটার রেসিপিটা আপনাদেরকে বলে দিই। প্রথমে আমি কুচি করা আলুগুলোকে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি ছোট মাছ দিয়ে এর ভিতরে প্রয়োজন মতো পানি অ্যাড করে দিয়েছি। এতে করে ছোট মাছগুলো কিন্তু ভাঙবে না, আস্তই থাকবে। এখানে কিন্তু আমার পানিতে বলক উঠে গেছে। এখন আমি ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আমি অনেকগুলো থালাবাটি হয়েছে সেগুলো ধুতে চলে আসলাম। আসলে ওই পাশে রান্না হতে হতে আমার থালাবাটিগুলো ধোয়া হয়ে যাবে। আপনারা ভাবতে পারেন আমি থালা বাসন ধুতে ধুতে কোথাও উধাও হয়ে গেলাম। আসলে আর কিছু থালা বাসন ছিল সেগুলোই আনতে গিয়েছিলাম। সেগুলো আনার পরে সেগুলো আমি ধুয়ে টুয়ে কমপ্লিট করে ফেললাম। দুপুরে রান্না করার পর যে সকল থালা বাসনগুলো হয় সেগুলো আমি ধুয়ে ফেলি। আর রাতের যেগুলো থালা বাসন হয় সেগুলো সকালে এসে আমার হেল্পিং হ্যান্ডিং এসে ধুয়ে দেয়। আসলে রান্না করার পর এখানে থালা বাসনগুলো থাকলে সেটা দেখতেও ভালো দেখা যায় না, অন্য কাজ করতেও অসুবিধা হয়। সেজন্য আমি আর কারোর জন্য না রেখে নিজেই ধুয়ে ফেলি থালা বাসনগুলা। আমার কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরানোর জন্য এই ঝুড়িটার ভিতরে থালা বাসনগুলোকে রেখে দিব। পানি ঝরে যাওয়ার পর এটাকে আমি র্যাকের ভিতরে ঢুকিয়ে রাখবো। এইখানে কিন্তু আমার দুটো রান্নাই হচ্ছে একসঙ্গে। এই যে আমি একটু অন্যদিকে গিয়েছিলাম সেজন্য কিন্তু হালকা তালায় লেগে গিয়েছে, কিন্তু পুড়ে যায়নি। আমি এসে নাড়া দেওয়ার পর কিন্তু এটা ঠিক হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদম গলে যায়নি। এভাবে দিলে ডালটা কিন্তু একদম গলে যায় না, সেজন্য দেখতেও কিন্তু ভালো লাগে। এখন আমি এর উপরে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে ডালটাকে নামিয়ে ফেলবো। আমি কিন্তু রান্না করার সময় বেশিরভাগ সময় স্টিলের জিনিস ব্যবহার করে থাকি, কারণ রান্না করার সময় কখন ধাক্কা লেগে পড়ে কাচের জিনিস ভেঙে না যায়, সেজন্য স্টিলের জিনিসগুলোই ব্যবহার করে থাকি। এখানে আমার ছোট মাছটাও রান্না হয়ে গিয়েছে, এটাকেও আমি এখন ঢেলে নিব। এই যে এখন আমি ছোট মাছগুলোকে ঢেলে নিলাম। মাশাআল্লাহ, আমার দুটো রান্নাই একসাথে শেষ হয়ে গিয়েছে। ওই সাইডে কিন্তু ভাতও রান্না হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার মুড়ি ঘন্টটা এবং ছোট মাছটা দেখতে কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। রান্নার শেষে এসে দেখি দুই ভাইতে মোবাইল নিয়ে গেম খেলছে। এক ভাই খেলছে এবং আর এক ভাই তাকিয়ে দেখছে বড় ভাইতে কিভাবে খেলছে। এরপর আমি গোসল করে চলে গেলাম ছাদে কাপড় চোপড় নাড়তে। যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই ধুয়ে নাড়তে চলে আসলাম ছাদে। ছাদে কিন্তু অনেক রোদ্দুর দেখে ভয় লাগছিল, তারপরে কাপড় চোপড় নাড়া লাগবে সেজন্য চলে গেলাম। কিছুই করার নেই, গরম লাগুক আর যাই লাগুক এইখানেই নাড়তে হবে, কারণ আমার কোনো বেলকুনি নেই, এই ছাদটাই আমার বেলকুনি। কাপড় চোপড়গুলো নাড়ার পর দেখলাম আমার কবুতরের খাবার পাত্রে কোনো খাবার নেই, সেজন্য আমি তাদের জন্য কিছু খাবার দিয়ে গেলাম। আসলে পরেও এসে আমার খাবারটা দেওয়া লাগতো, সেজন্য আমি এখনই দিয়ে চলে গেলাম। এখন আমি নিচে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। অনেকে আছে প্লেটে সাজিয়ে সব খাবার খেতে পারে, কিন্তু আমি পারি না। আমি একটা একটা খাবার নিয়ে খাই। প্রথমে ছোট মাছটা দিয়ে খাবারটা খেয়ে নিলাম এবং পরে মুরগির মুড়ি ঘন্টটা নিয়ে খাবারটা খেলাম। এরপর আমরা সন্ধ্যার দিকে বের হলাম বোনের বাড়ির উদ্দেশ্যে। খবর পেলাম বোনের নাকি হাত ভেঙে গিয়েছে, সেজন্য তাকে দেখতে চলে গেলাম। বোনের বাড়ি এবং বাপের বাড়ি দুটোই কিন্তু আমার কাছাকাছি, সেজন্য রাতে যে আর থাকা হয় না।
দেখা দিয়ে আবার নিজের বাসায় চলে আসলাম।